স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। রাত 8টা মানে জবাব চায় বাংলা, রাত 8টা মানে বাংলা টেলিভিশনে ময়ূক রঞ্জন ঘোষ। আর যদি আমি এটা দিয়ে শুরু করি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এখন জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ, ন্যাশনাল সিকিউরিটির জন্য, ইন্টারনাল সিকিউরিটির জন্য, জাতীয় নিরাপত্তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এখন একটা বড় মাথা ব্যথার কারণ। আমি যদি এটা বলি, আমি বোধহয় খুব ভুল বলবো না, কারণ আমার হাতে যে তথ্যগুলো আছে, যে ভিডিওগুলো আমি শোনাবো, সেগুলো আসলে প্রমাণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন জাতীয় নিরাপত্তার জন্য এখন একটা মাথা ব্যথার কারণ, এবং তৃণমূল কংগ্রেসের জন্য কেন মাথা হেট হচ্ছে গোটা বাংলার, আমার আপনার সবার। এক এক করে প্লেট, যে প্লেটগুলো নিয়ে আর জবাব চায় বাংলা শুরু করবো, সেই প্লেটগুলো দেখে নেব এবং তার পাশাপাশি রাজ্য কমিটি নিয়ে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। প্রথমে রাত 8টা এই মুহূর্তে তৃণমূলের তোষণ নীতি ভারতের জন্য বিপজ্জনক। তৃণমূল কংগ্রেস এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাথে যে তোষণটা করছে সেটা বিপজ্জনক। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এটা নিয়ে রাত 8টায় ডিবেট করব। রাত 8:15 আরো গভীরে ঢুকবো। মমতার জন্য গোটা দেশে মাথা হেট হচ্ছে বাংলার। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে মহারাষ্ট্র সরকারের প্রধান দেবেন্দ্র ফডনবিসের ভয়ঙ্কর একটি সাক্ষাৎকারের অংশ শোনাবো রাত 8:15। মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ভাবুন, আপনাকে গোটা বাংলার মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে দেখেন, সম্মান করেন, কিন্তু আপনি কি করছেন আমাদের সাথে। এবং রাত 8:30 সরাসরি কথা বলবো শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। 26-এর আগে বিজেপির রাজ্য কমিটিতে কারা এলেন, কেন এলেন, এবং বাংলায় বিজেপির স্ট্র্যাটেজিটা কি। তৃণমূল কংগ্রেস যাবে, কিন্তু বিজেপি এলে কি করবে ভাই, তার জবাব চায় বাংলা। আমি শুরুর পার্টে শুরুতে আসি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন, বা তৃণমূল কংগ্রেস কেন জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক, ডেঞ্জারাস। এবং এটা আগেও বারবার আমরা বলেছি যে কিভাবে এই পশ্চিমবঙ্গের রুটটাকে ব্যবহার করে, পশ্চিমবঙ্গ একটা সময় সিল্ক রুটের নাম আমরা শুনেছিলাম, একটা সময় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড অত্যন্ত জনপ্রিয় ছিল, ঠিক সেরমভাবে ওয়েস্ট বেঙ্গল রুট এটা এখন গোটা ভারতে একটা অনুপ্রবেশের রুট হিসেবে পরিচিত হচ্ছে। ইনফ্যাক্ট এই পশ্চিমবঙ্গের এই রুটটা গোটা দেশের মানুষের, অন্যান্য সরকারের মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে বলেন না যে অসম, মেঘালয়া, মিজোরাম, মণিপুর, এই সমস্ত জায়গা থেকে রোহিঙ্গারা আসছে, এখানে অনুপ্রবেশ হচ্ছে। ধরেও যদি নিই যে অনুপ্রবেশ আসাম থেকে হচ্ছে, আসামে এমন কোনো মুখ্যমন্ত্রী নেই যাদের বদান্যতায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিতে পারছে। আসামে এমন কোনো সরকার এই মুহূর্তে নেই যারা জল, খাবার দাবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে যখন ডিপোর্ট করা হচ্ছে সেই সময় পর্যন্ত মানবতার খাতিরে নাকি দিচ্ছে। আসামে এরকম কোনো সরকার নেই, মেঘালয়, মণিপুর, মিজোরামে এমন কোনো সরকার নেই যারা প্রতি মুহূর্তে বলছে কোথায় বাংলাদেশি, কোথায় রোহিঙ্গা, এরা তো মিয়ানমারে আছে। এগুলো নিয়ে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র হিসেবে রোহিঙ্গা দেখতে পান না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেখতে পান না। কিন্তু এই না দেখার জন্য অন্যান্য রাজ্যের কি বিপদ, কি ভয়ঙ্কর বিপদ হচ্ছে, সেটা নিয়ে এক এক করে এবার আসবো। প্রথমেই ব্রেকিং নিউজ, রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে দেবেন্দ্র ফডনবিসের গোটা দেশে ভাইরাল ইন্টারভিউতে, সাক্ষাৎকারে অনুপ্রবেশ নিয়ে দেশ জুড়ে উদ্বেগজনক পরিস্থিতির কথা
দেবেন্দ্র ফডনবিস বলছেন বাংলা দিয়ে ঢুকছে এবং ছড়িয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা, বাংলা দিয়ে ঢুকে ছড়িয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা গোটা দেশ জুড়ে, এবং এটা মাথা ব্যথার কারণ। মুম্বাইয়েও ছড়াচ্ছে অনুপ্রবেশকারীদের জাল, এবং যে ইনফো, যে ডেটা, সেই ডেটা অনুসারে এই মুহূর্তে পাওয়া গেছে পশ্চিমবঙ্গ রুটকে ব্যবহার করা হচ্ছে। আমি সরাসরি রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের যে ভাইরাল সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার থেকে মাত্র কিছুটা অংশ আপনাদেরকে শোনাবো। হিন্দিতে সেই সাক্ষাৎকারটা আমাদের বাংলা তর্জমা করা আছে, নিচে স্ক্রোলে চলবে, আমিও আপনাদেরকে বলবো, কিন্তু আপনারা শুনুন, এটা শোনাটা খুব দরকারি। চালাই। केंद्र सरकार भी कह रही कि बांग्लादेशियों को पकड़ पकड़ के आइडेंटिफाई करके बाहर कीजिए। Why has फडणवीस जी not done the same thing in Mumbai in a bigger way? क्या मुंबई में बांग्लादेशी नहीं है, इन्फिल्ट्रेटर नहीं है? पहली बात तो यह है कि ये रिपोर्ट बहुत चिंताजनक है और हमारे लिए भी ये रिपोर्ट आई ओपनर है। जिस प्रकार से ये पॉपुलेशन बढ़ रही है जी, मुझे ऐसा लगता है कि इसकी चिंता तो करनी होगी। जहाँ तक बांग्लादेशियों का सवाल है, देखिए मैं कोई बहुत उसके बारे में विज्ञापन करके तो चीज़ें नहीं करता हूँ, लेकिन जो बांग्लादेशी डिपोर्ट हुए हैं उसमें शायद सबसे बड़ा हिस्सा ये मुंबई का और महाराष्ट्र का है। मैं आपको बता रहा हूँ, ये मुंबई का और महाराष्ट्र का है। और आगे पब्लिसाइज नहीं करेंगे, ये पब्लिसिटी की बात नहीं है। देखो, उसमें कोई स्कोर करने की बात नहीं है, ये तो हमारा कर्तव्य है। और मैं आपको आज बता रहा हूं कि हम लोग आगे भी ये करते रहने वाले हैं। अभी हम लोगों को इनकी मोडस ऑपरेंडी ध्यान में आ गई है। ये लोग पश्चिम बंगाल में आते हैं, पश्चिम बंगाल में कागजात तैयार करते हैं और फिर कागजात तैयार करके मुंबई में आते हैं। अभी इस मोडस ऑपरेंडी को हमने रिवर्स ट्रैक कर लिया है और उसके कारण कैसे ट्रैक किया? जो जितने लोगों को पकड़ा उनका इन्वेस्टिगेशन करके हमने उसकी एक एक कड़ी समझ ली है और उस कड़ी को समझकर अब इनका रूट क्या है ये हमने तय किया है। और फिर स्पेशली हमने मुंबई के डेवलपर्स को, बिल्डर्स को ये कहा है, होटेलियर्स को कहा है, ये 2 हॉटबेड है, होटल्स और डेवलपर कम्युनिटी, इनको कहा है कि इसके बाद आप बिना पहचान के और बिना वेरिफिकेशन के इस प्रकार से अगर केवल सस्ता मजदूर मिलता है इसलिए बांग्लादेशियों को लाओगे बंगाल से, तो आपके ऊपर भी कार्रवाई होगी। हमने आइडेंटिफाई करना, मैं आपको बताना चाहता हूं, हम इस प्रकार की व्यवस्था कर रहे हैं कि जिससे बहुत आसानी से अगले समय हम बांग्लादेशियों को डिटेक्ट कर पाएंगे, डिटेक्ट भी करेंगे और डिपोर्ट भी करेंगे। अब कह रहे हैं बांग्लादेशियों का मुंबई में रहना असंभव हो जाएगा। बिल्कुल असंभव होगा, आप ट्रैक करेंगे? एकदम ट्रैक करेंगे, ट्रैक कर रहे हैं, 100% ट्रैक कर रहे हैं। ये डेमोग्राफी जो कही जा रही है 30-35% तक जाएगी, इसको आप रोकेंगे? रोकना ही पड़ेगा भाई, क्योंकि क्यों रोकना पड़ेगा? इसलिए रोकना, क्योंकि कई लोग ये कहते हैं, दिल्ली की एक लॉबी है, कहते हैं कि देवेंद्र फडणवीस इज वेरी वेल एजुकेटेड, ये लॉयर है, एजुकेटेड है, बड़े अच्छे हैं, इंग्लिश स्पीकिंग है, ये सेक्युलर होना चाहिए इनको। ये अभी आजकल सेक्युलर नहीं है। मेरे मजहब में कहीं नहीं कहा गया है कि मैं जाकर किसी दूसरे मजहब के व्यक्ति को मतलब जिहाद करूं, ये मेरे यहाँ नहीं कहा गया है। मेरे मजहब में कहीं जिहाद नहीं है, लेकिन फिर भी मैं सारे मुसलमानों को गलत नहीं कहता हूं। देखिए, अच्छे मुसलमान भी हैं, इस देश पर प्यार करने वाले मुसलमान भी हैं। जिस प्रकार से आज ये बांग्लादेशी यहाँ आकर और अलग अलग प्रकार से ISI जिस प्रकार के एसेट तैयार करने की कोशिश करता है, इससे हमारे इंटरनल सिक्योरिटी को खतरा है। मैं सेक्युलर हूं, लेकिन मैं मूर्ख लिबरल नहीं हूं। देवेंद्र फडणवीसेर लास्टेर अंशटा আমার খুব ভালো লাগলো। मैं सेकुलर हूँ लेकिन मूर्ख लिबरल नहीं हूँ। मूर्ख लिबरल হওয়ার চেয়ে খারাপ বোধহয় এই মুহূর্তে আর ভারতে কিছু নেই। আমাদের কলকাতাতেও, আমাদের বাংলাতেও কিছু মূর্খ লিবারাল আছে যারা মনে করে না 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 বাংলাদেশিরা নেই, বাংলাদেশি অনুপ্রবেশকারী আবার কি, ওরা তো গরিব মানুষ, প্যালেস্টাইনে থাকে। দেবেন্দ্র ফডনবিস যে কথাগুলো বলছেন, দেখুন, আমি যদি অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাগুলো, এই অভিযোগ, এই দোষারোপগুলো করতেন, আমি হয়তো এভাবে প্রাইম টাইম ডিবেট করতাম না। আমি হয়তো ধরে নিতাম যে শুধুমাত্র একটা রাজনৈতিক ভাষণ। কিন্তু দেবেন্দ্র ফডনবিস তিনি জানেন যে বাংলা কোনোভাবেই তার
ইন্টারনাল পলিটিক্সের অংশ হবে না, তার অভ্যন্তরীণ রাজনীতি প্রশাসনের অংশ হবে না। তারপরেও কেন বাংলা নিয়ে এই সাক্ষাৎকারে এতটা অংশ বলা হলো, তার একমাত্র কারণ দেবেন্দ্র ফডনবিসরা 26/11 দেখেছে, দেবেন্দ্র ফডনবিসরা মুম্বাই সিরিয়াল ব্লাস্ট দেখেছে, দেবেন্দ্র ফডনবিসরা মুম্বাইয়ের ট্রেনে ব্লাস্ট দেখেছে, দেবেন্দ্র ফডনবিসরা একের পর এক লস্করে তৈবার জঙ্গি কি করে ঝাঁঝরা করে দিতে পারে তাজ হোটেল থেকে লিওপল্ড ক্যাফে দেখেছে। এবং সে কারণে আজকে উঠছে যে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে র্যাডিক্যালাইজ বা মগজ ধোলাই করা হচ্ছে, লস্করে তৈবা বা ISI এর মডিউলের পাঠ করা হচ্ছে, এবং রাজ্যে একটি সরকার আছে বাংলায় যারা এদেরকে ফ্রি ফ্লো করে দিচ্ছে, অর্থাৎ বর্ডার ক্রস করছে, এখানে ভোটার আইডি কার্ড আধার কার্ড তৈরি করছে, বেঙ্গল রুট দিয়ে তারা গোটা দেশে ছড়িয়ে পড়ছে। এটা দেশের সিকিউরিটির জন্য সবচেয়ে বড় প্রবলেম। আমি যদি ভেঙে ভেঙে এবার ব্রেকিংগুলো নিয়ে এবং তার পাশাপাশি অতিথি যারা রয়েছে তাদের কাছে যাই, আপনারা বুঝতে পারবেন কেন আমরা অসহায় বোধ করছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 3বার ক্ষমতায় এসে কিচ্ছু করেননি অনুপ্রবেশকারীদের জন্য। অনুপ্রবেশকারীদের আটকাতে মিনিমাম জমি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছায় দিচ্ছেন না কাঁটা তার লাগানোর। সেখানে দেবেন্দ্র ফডনবিস যে কথাগুলো বলছেন, কি বলছেন, প্রথম ব্রেকিং নিউজটা নেব এবং তারপর আবার সেই অংশটা শোনাবো, একদম ছোট্ট অংশ যেখানে দেবেন্দ্র ফডনবিস এই ভয়ঙ্কর কথাটা বলছেন। দ্বিতীয় যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেখি বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় ডিবেট, এবং সেই ডিবেটের ব্রেকিং নিউজ, ভারতে বাংলাদেশিদের উপার্জনের পথ বন্ধ করছে সরকার। মহারাষ্ট্র সরকার সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিতে পারছে না। নির্মাণ কাজে নেওয়া হবে না কোনো বাংলাদেশি, হোটেলেও বাংলাদেশি শ্রমিকদের কাজ দেওয়া হবে না। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বাংলাদেশিদের নিয়ে। বড় ব্রেকিং নিউজ আসছে মুম্বাই থেকে। কি বলেছেন देवेंद्र फडणवीस, एक बार सुनबो। मुंबई के डेवलपर्स को, बिल्डर्स को ये कहा है, होटेलियर्स को कहा है, ये 2 हॉटबेड है, होटल्स और डेवलपर कम्युनिटी। इनको कहा है कि इसके बाद आप बिना पहचान के और बिना वेरिफिकेशन के इस प्रकार से अगर केवल सस्ता मजदूर मिलता है इसलिए बांग्लादेशियों को लाओगे बंगाल से, तो आपके ऊपर भी कार्रवाई होगी। हमने आइडेंटिफाई करना, मैं आपको बताना चाहता हूं, हम इस प्रकार की व्यवस्था कर रहे हैं कि जिससे बहुत आसानी से अगले समय हम बांग्लादेशियों को डिटेक्ट कर पाएंगे, डिटेक्ट भी करेंगे और डिपोर्ट भी करेंगे। বড় সিদ্ধান্ত এই মুহূর্তে মহারাষ্ট্র সরকারের। ভারতে বাংলাদেশিদের উপার্জনের পথ বন্ধ করছে সরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো নির্মাণ কাজে নেওয়া যাবে না বাংলাদেশি শ্রমিকদের। মহারাষ্ট্র সরকারের এই মুহূর্তে বড় সিদ্ধান্ত, হোটেলেও বাংলাদেশি শ্রমিকদের কাজ দেওয়া যাবে না। মহারাষ্ট্র সরকার যদি পারে, বাংলার সরকার কেন পাবে না? সস্তা শ্রমিক পেয়ে বাংলাদেশিদের আর কোনো কাজ দেওয়া যাবে না, কড়া নির্দেশ মহারাষ্ট্র সরকারের। আমি এই মুহূর্তে সহজভাবে একটা প্রশ্ন করতে চাই, মহারাষ্ট্র সরকার কত দূরে বাংলাদেশের বর্ডার? মহারাষ্ট্র সরকার যদি এই সিদ্ধান্ত নিতে পারে, এবং সিদ্ধান্ত শুধু নয়, দেবেন্দ্র ফডনবিস বলছেন আমরা সরকার থেকে ডায়াল করছি, টেলিফোন করে, টেলিফোন উঠিয়ে নির্দিষ্টভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি প্রত্যেক হোটেল, প্রত্যেক রেস্তোরাঁ, প্রত্যেক বিল্ডার, এই যে বড় বড় প্রমোটার বা বিল্ডার যারা থাকেন, যারা নির্মাণের সঙ্গে যুক্ত থাকে, তাদের ভাই এই সস্তার জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে কাজ দেওয়া যাবে না। বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে মিস্ত্রির কাজ, এই ছোট শ্রমিকের কাজ, এগুলো দেওয়া যাবে না। এটা যদি মহারাষ্ট্র সরকার পারে, বাংলার সরকার কেন পারবে না? পশ্চিমবঙ্গ সরকার কেন পারবে না? যারা রয়েছেন এই মুহূর্তে এই অংশের ডিবেটে, তাদের সাথে আলাপ করিয়ে দিই। একদম নতুন ঘোষণা হওয়ার পরে বিজেপির প্রধান মুখপাত্র রাজ্যের দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক কর্মী করবেন রয়েছেন, এবং দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন। 8:30টার সময় আমাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য থাকবেন, এবং প্রেসিডেন্ট তপশিলি উপজাতি মোর্চা বিজেপির খগেন মুর্মুও যুক্ত হবেন দেবজিৎ সরকারের সাথে। আমি শুরুতে সৌরভপ্রিয়দা আপনার কাছে জানতে চাইছি, ছোট ছোট করে ডিবেট করব, পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্তটা কেন নিতে পারছে না? কোনো বাংলাদেশি যেন কোনো কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত না হয়, কোনো হোটেলে, কোনো রাস্তাঘাটে, কোনো ময়লা সাফাইয়ের কাজ ইত্যাদিতে বাংলায় যুক্ত না হয়। কড়া নির্দেশিকা কেন দিতে পারছে না পশ্চিমবঙ্গ সরকার? ময়ূক, বাংলাদেশি কারা এখানে সাফাই করছে বা কি কাজকর্ম করছে কি না করছে,
সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, কোনো বাংলাদেশি কাজ করছে বাংলাদেশিরা নাকি। আছে, এটা তো আমাদের আপনি এখানে জানেন। যারা বাঙালি তারাই সমস্ত কাজকর্ম করছে এবং বাঙালিরা বাংলায় না, আছে। তার মানে পশ্চিমবঙ্গে কোনো বাংলাদেশি নেই আপনি বলছেন? না না, আমি বলছি যদি থেকে থাকে বা যদি এসে থাকে, এই বিষয়টা আন্তর্জাতিক বিষয় এবং এটা কেন্দ্রীয় সরকার বুঝবে। আন্তর্জাতিক নয় তো দাদা। কোন জায়গা থেকে কোন পাঁচিল ডিঙিয়ে কোন বেড়াজাল পেরিয়ে এরা এসছে, এই বিষয়টা নিশ্চয়ই আন্তর্জাতিক মানে দেশের বিষয়, সেটা অমিত শাহ ভালো জবাব দিতে পারবেন যে যদি কেউ এসে থাকে তাহলে তারা কিভাবে এসছেন। আগের প্রশ্ন কিভাবে এসছেন, পরের প্রশ্ন যে এদেরকে কি করা হবে। বেশ, আপনি খুব সুন্দরভাবে ডিবেটটা মানে এটাই আমি মনে করছিলাম যে এই ডিবেটটা শুরুটা কি করে করব। ভাগ্যিস আপনাকে দিয়ে শুরু করেছি। দেবজিৎদা কি বলবেন, এটা মেন্টালিটি বা এটা হচ্ছে এই মুহূর্তের মানে কথা বলার স্টাইল একজন শাসকপন্থী নেতার বা মুখপাত্রের, যে কি হয়েছে কেন হয়েছে কিছু নেই, আরে দাদা এরপরে 26/11 মতন ঘটনা আমাদের রাজ্যে ঘটলে দায়িত্বটা কে নেবে? দেখো ময়ূক, নগরে আগুন লাগলে দেবালয়ও বাদ যায় না। আজকে যে জিনিস বারুদের স্তূপ বিভিন্ন সময় কমিউনিস্টদের আমল থেকে শুরু করে সিপিএমের আমল পেরিয়ে তৃণমূলের আমলে যেটা বিশাল করে বড় করা হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, যে কোনো সময় ওটা ব্লাস্ট করবে। আজকে বাংলা ভাষাভাষীর সুবিধে নিয়ে আর এপারেও বাঙালি ওপারেও বাঙালি এইসব চিক্কুত ছেড়ে মানবতাবাদ টাদ এইসব বলে টোলে যেসব যে রকমভাবে কাঁটা তারের বেড়া তুলে দিয়ে প্রায় কমিউনিস্ট আমলে অর্থাৎ 34 বছরের ওই ঝকঝকে বাম আমলে যেরমভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের এই দেশে জামাই আদর করে ঢোকানো হয়েছে এবং তারপরে তৃণমূল আমলে যেভাবে তাদের হাতে সমস্ত ডকুমেন্টস তুলে দিয়ে এবং তাদেরকে এখানে জামাই আদর করে রেখে তাদের জন্য আলাদা কলোনি বানিয়ে তাদেরকে জমি দিয়ে তাদেরকে এই দেশের নাগরিকে পরিণত করার চক্রান্ত বহুভাবে করা হয়েছে। শুধু বাংলাদেশি মুসলমানই নয়, বার্মা থেকে আসা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদেরও এই একই রকম ব্যবস্থা করা হয়েছে। ময়ূক, আমি মাত্র এই রাজ্যের 10টা সীমান্তবর্তী জেলার কথা বলতে চাই, যেখানে সারা ভারতবর্ষে এবং পার্শ্ববর্তী বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানকে যদি আমরা হিসেবে রাখি, তাহলে যে জনবিন্যাস হিন্দু এবং মুসলমানের, সেই জনবিন্যাস একটা অদ্ভুতভাবে পরিবর্তিত হতে আমরা লক্ষ্য করেছি। প্রায় সবথেকে কম হচ্ছে 66% বেশি হয়েছে মুসলমান বৃদ্ধির প্রবণতা। অন্যদিকে বাংলাদেশে সেই প্রবণতা ভয়ানকভাবে কমেছে, 32% থেকে আজকে 6%-এর নিচে এসে দাঁড়িয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জেলাগুলো, তাতে যেভাবে অদ্ভুত জনবিন্যাস দেখা গেছে, যেখানে সোজা কথায় ডেমোগ্রাফির পুরো শেষ করে দেওয়া হয়েছে, যে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড বানানোর জন্য পূর্ব পাকিস্তানকে কেটে পশ্চিমবঙ্গ রূপে ভারতের সঙ্গে জোড়া হয়েছিল এবং সেই সময়ের সমস্ত হিন্দু নেতা, কংগ্রেস কমিউনিস্ট হিন্দু মহাসভা নির্বিশেষে সমস্ত হিন্দু নেতা একজোট হয়ে এই কাজ করেছিলেন যাতে কিনা বাঙালি হিন্দুর একটা মাথা গোঁজার জায়গা হয়। বলা বাহুল্য, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু সমস্ত হিন্দু নেতা এই ব্যাপারে সহযোগিতা করেছিলেন, ভোট দিয়েছিলেন। উল্টো দিকে সেই সময় সমস্ত মুসলিম নেতা বাংলাকে অবিভক্ত রেখে পুরোটাকেই পাকিস্তানে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে দেশ ভাগের পরে যেরকমভাবে ডেমো ডেন্সিটির বা জনঘনত্বর বেড়ে যাওয়া হিন্দুদের ইনফ্লাক্সের জন্য পালিয়ে আসার জন্য ওপারে নিপীড়িত হয়ে এবং তারপরে যেখানে কিনা মুসলমান অনুপ্রবেশকারীরা ঢুকতে থাকে বাংলাদেশ থেকে, সেই জায়গায় কোনো গুরুত্বই দেয়নি, না সিপিএম দিয়েছে, না তাদের সবথেকে মেধাবী ছাত্র বা ছাত্রী তৃণমূল কংগ্রেস দিল। এখন মুশকিল হচ্ছে বাঙালি হিন্দুর। এই বাঙালি হিন্দু এবং এখানকার যারা পুরনো মুসলমান, এই দুই পক্ষেরই মুসলিম হয়েছে। মুশকিলটা এটা যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা এসে আমাদের জল জঙ্গল জমি এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে ভাগ বসাচ্ছে। যে কথা আজকে দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্র থেকে বলতে পাচ্ছেন, সেই কথা তো প্রথমেই বলা উচিত বাংলা থেকে। আচ্ছা বলো তো, পাকিস্তানের মধ্যেও একটা পাঞ্জাব আছে যেটা ওদের পশ্চিম পাঞ্জাব। পাঞ্জাব ভেঙে দুটুকরো হয়েছিল, আমাদের পূর্ব পাঞ্জাব আমাদের মধ্যে, পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে। কখনো দেখেছো যে কোনো ঝামেলা
আজকে ওইখান থেকে পাকিস্তানিরা ওখান থেকে পেরিয়ে এসে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে বসে ঘেরে বসতে পারছে, বা পাঞ্জাবের লোকেরা, যেটা পূর্ব পাঞ্জাব, সেই পূর্ব পাঞ্জাবের লোকেরা পশ্চিম পাঞ্জাবের লোকেরা ওপারেও পাঞ্জাবি এপারেও পাঞ্জাবি, এই ধরনের কোনো কথা বলে তাদের থাকতে দিচ্ছে। ঠিক, এই পুরো ইনফ্লাক্স যেটা এসেছে সেটার পুরো কারণই হচ্ছে ভোট ব্যাংক, এবং সেই ভোট ব্যাংকের তাই নয়, রাজনীতি করতে গিয়ে আজকে মাথাও বাঙালির হেট শেষ করে। একদম, শুধু তাই নয়, মাথাও হেট হচ্ছে আমাদের। কারণ দেবেন্দ্র ফডনবিসের মতন, আমি তো বলবো জেন্টলম্যান, ভদ্রলোক, কোনোদিন এরকমভাবে অযাচিতভাবে বাংলা নিয়ে কোনো স্পেসিফিক কথা বলেননি। দেবেন্দ্র ফডনবিস বলছেন, আমি বাধ্য হয়ে বলছি, কি বলছেন আর কি বলছেন। দ্বিতীয় যে ব্রেকিং নিউজটা, এটাও আপনাদের, আমার আপনার মতন মানুষের পশ্চিমবঙ্গে বসে এটা শোনা উচিত, কারণ গোটা দেশে কিন্তু আমাদের আসলে মুখ পুড়ছে এক এবং একমাত্র এই তৃণমূল কংগ্রেসের জন্য। বাংলা দিয়েই ঢুকে ছড়িয়ে পড়ছে অনুপ্রবেশকারীরা। যে কথাটা বলছিলাম, পশ্চিমবঙ্গ রুটের কথা, মমতার তোষণ নীতিকে দায়ী করলেন ফডনবিস। সরাসরি বলছেন যে গোটা দেশে অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়ছে এক এবং একমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে, এবং এটা রাজনীতিবিদরা বলছেন না, মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের মতন অত্যন্ত দক্ষ ডিপার্টমেন্ট, তাদের রিপোর্ট থেকে বলা হচ্ছে এবং সায়েন্টিফিক প্রবিং করা হচ্ছে, অর্থাৎ সিল করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে যে যে জায়গা দিয়ে এই অনুপ্রবেশকারীরা ঠিক করছে মুম্বাইতে। কি বলেছেন শুনবো। अभी हम लोगों को इनकी मोडस ऑपरेंडी ध्यान में आ गई है। ये लोग पश्चिम बंगाल में आते हैं, पश्चिम बंगाल में कागजात तैयार करते हैं और फिर कागजात तैयार करके मुंबई में आते हैं। अभी इस मोडस ऑपरेंडी को हमने रिवर्स ट्रैक कर लिया है और उसके कारण कैसे ट्रैक किया? जो जितने लोगों को पकड़ा उनका इन्वेस्टिगेशन करके हमने उसकी एक एक कड़ी समझ ली है। দেবজিৎ সরকার 30 সেকেন্ডস কি বলবেন? মানে একদম এই কথা, ডিরেক্ট বলছে আশির- পশ্চিমবঙ্গ মোডাস অপারেন্ডি এবং এই রুটের কথা। মানে আমারই লজ্জা লাগছিল যে গোটা দেশের সামনে আমাদের কি একটা এটা ইমেজ হচ্ছে। ময়ূক, এটা আজকের ঘটনা নয়। 80-র দশক থেকে আমরা আমাদের বিচার পরিবারের লোকেরা সবাই সমস্বরে বলে আসছি যে অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। আজকে যে কথা দেবেন্দ্র ফডনবিস বলছেন, মহারাষ্ট্র থেকে বলছেন, সেই কথা আমাদের এই বাংলা থেকেই বলা উচিত ছিল, এই পশ্চিমবঙ্গ থেকেই। অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গকে করিডোর হিসেবে ব্যবহার করে সারা ভারতে ছড়িয়ে পড়ছে। আজকে শুধু মহারাষ্ট্র নয়, হরিয়ানার যে কোনো রিক্সাওয়ালা, দিল্লির প্রচুর রিক্সাওয়ালা যারা বাংলাভাষী, যাদেরকে আমরা পশ্চিমবঙ্গের বাঙালি বলে ভুল করছি, এবং সেইটাকে সামনে রেখে এখানে তৃণমূল কংগ্রেস আক্রমণ জানাচ্ছে যে ওখানে নাকি বাঙালিদের ওপর অত্যাচার করছে। ডাগা মিথ্যে কথা। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জল, জমি, জঙ্গল এবং সমস্ত কিছুর ওপর ভাগ বসাচ্ছে দেশকে, এরা লুটে নিচ্ছে। এটা রাষ্ট্রীয় যে সমস্যা, সেইভাবে দেখা উচিত। দুর্ভাগ্যের বিষয়, মমতার তোষণ নীতি তার উল্টো দিকে যাচ্ছে। একদম। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব, কিন্তু দীপাঞ্জন দা, আপনার কাছে যাওয়ার আগে আমি 3 নম্বর যে ব্রেকিং নিউজটা, এটা আপনারও জানা উচিত, কারণ আপনি নিজেও মুম্বাইতে রয়েছেন এবং আপনি দীর্ঘদিন ধরে জিওপলিটিক্স এবং ইন্টারনাল সিকিউরিটি নিয়ে চর্চা করেন। এটা আমারই মানে মারাত্মক লাগছিল, কারণ যিনি বলছেন এই কথাগুলো, তিনি যে রাজ্য থেকে আসেন বা যে রাজ্যকে বাঁচানোর দায়িত্ব যার, সে রাজ্যে 26/11 হয়েছে, মুম্বাই সিরিয়াল ব্লাস্ট হয়েছে, মুম্বাই ট্রেন ব্লাস্ট হয়েছে, এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুম্বাইয়ের প্রধান, তিনি কি বলছেন একবার শুনুন এই মুহূর্তে। আমার তো খারাপ লাগছে যে আমাদের একটা সময় আমরা গোটা দেশে মেধাকে সাপ্লাই দিতাম, এখন আমাদের রাজ্যকে ব্যবহার করে অনুপ্রবেশরা ছড়িয়ে পড়ছে। বাংলায় সহজেই নথি তৈরি করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিপদ বাড়ছে গোটা দেশের, তৃণমূলের জন্য বিপদ বাড়ছে গোটা দেশের। প্রশ্ন, 26/11 কায়দায় জঙ্গি হামলার হ্যান্ডলারও তৈরি করছে আইএসআই, এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাজে লাগানো হচ্ছে। যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের না আটকানো যায়, আরেকটা 26/11 হলেও হতে পারে। কি বলেছেন দেবেন্দ্র ফডনবিস, শুনবো। अच्छे मुसलमान भी हैं, इस देश पर प्यार करने वाले मुसलमान भी हैं। जिस प्रकार से आज ये बांग्लादेशी यहाँ आकर और अलग अलग प्रकार से आईएसआई जिस प्रकार के एसेट तैयार करने की कोशिश करता है, इससे हमारे इंटरनल सिक्योरिटी को खतरा है। দীপাঞ্জন দা, এটা নিয়ে আপনি বারবার বলেছেন, আজকে অন্তত আপনার কর্মভূমি যেটা মহারাষ্ট্র, তার মুখ্যমন্ত্রী এই কথা আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে বলছেন। আইএসআই থেকে শুরু করে সবাই মগজ ধোলাই করতে পারে, খুব সহজে র্যাডিকালাইজ করতে পারে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে। এটা তো ভয়ঙ্কর।
দেখো ময়ূক, একটা কথা পরিষ্কার বলি, খুব দায়িত্ব নিয়ে বলছি, তুমি যে কোনো কর্পোরেটে HR হেড, তাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন, ভালো ভালো ট্যালেন্ট কোম্পানিতে নিয়ে আসা। আমি বলতে বাধ্য হচ্ছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই টেরোরিস্ট অ্যাকুইজিশনে কাজটা করছে সারা ভারতবর্ষের জন্য। উনি বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের উনি টেরোরিস্ট হিসেবে উনি অ্যাকুইজিশন করে ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছেন। আজকে আমি তোমাকে বলছি, যেটা দেবেন্দ্র ফডনবিস বলেছেন, আমরা জানি, আমি এই জন্য জানি যে যেহেতু আমার কর্মসূত্রে আমাকে মুম্বাই পুলিশ, ATS এদের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হয়। শুধু হোটেল, রেস্তোরাঁ বা এই নির্মাণ শিল্প নয়, এই যে ই-কমার্সের যারা ডেলিভারি বয়, এবং আরেকটা বড় বিপদ হচ্ছে এই যে ডোমেস্টিক হেল্প। আজকে মুম্বাইতে ডোমেস্টিক হেল্প একটা বড় অংশ বাঙালি, এবং তাদের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ। কারণ সমস্যাটা করছে কোথায় হচ্ছে জানো, তুমি যেটা বলছো যে মাথা নিচু হয়, আমি আমার বাড়িতেই বলি, আমার স্ত্রী মহারাষ্ট্রিয়ান, সে আমাকে বলেছে দুদিন আগে যে তোমাদের বাংলাদেশের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি বাংলাদেশের মুখ্যমন্ত্রী আমি গুলিয়ে ফেলি, যে মমতা ব্যানার্জি আমার রাজ্যে টেরোরিস্ট ঢোকাচ্ছে, তোমরা কিছু বলতে পারো না? আমি বললাম, আমি 5 বছর 7 বছর ধরে আমরা চ্যানেলে বলছি, এই সমস্যাটা 77 থেকে 2026 এই 40 বছর ধরে চলছে। আগে একটু কম হতো, এখন এই যে নতুন HR হেড বাংলার মুখ্যমন্ত্রী, উনি টেরোরিস্টের একটা স্রোত বইয়ে দিয়েছেন। না, এটা এখন কি ঠিক? সমস্যা মানে মুম্বাইতে বলছে যে ডিবেটার কিন্তু আমি প্রবল বিরোধী, বলুন বলুন। প্রবল বিরোধী। আমি বলছি যে উনি মানে NSG তে বাসন মাজতেন না কাপড় কাচতেন আমি জানি না, প্রাক্তন কর্তা বলা হচ্ছে, উনি যে ডাইরেক্ট বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় টেরোরিস্টদের ঢোকাচ্ছেন, ওনার কাছে কি প্রুফ আছে, ওনার কাছে কি প্রমাণ আছে? আমি তো বলবো উনি টেরোরিস্টদের ঢুকিয়েছেন ভারতবর্ষে। টেরোরিস্টদের হয়েছে, চিৎকার হয়েছে, চিৎকার হয়েছে। আপনি এবার আমাকে কথাবার্তা বলবেন, চিৎকার হয়েছে, দূর আপনাকে কে পাত্তা দেয়? আপনাকে কেউ পাত্তা দিচ্ছেন না। যোগ্য না। ঠিক আছে, হয়েছে ময়ূক, আমাকে কথা বলতে দাও। আপনি আমাকে বলতে দাও। অবজেকশনটা বলেছেন, দীপাঞ্জন চক্রবর্তীকে বলতে দিন। বেশ বেশ, দেখো ময়ূক, এই সমস্ত নেতাদের আমি রাজ্যের মধ্যেই আনি না, এরা নিজেরাও দেশ বিরোধী, আর এদের অবস্থাটা বুঝতেই পারবে 26 সালেই বুঝতে পারবেন। 71 বছর বয়সে যখন জেলে যাবেন, তখন জেলের ভাতটাতে গিয়ে জিজ্ঞাসা করে আসবেন, তরি তরকারি রান্না করে দিয়ে আসবেন। চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না, ওই চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না। ওখানে কেন চিৎকার চেঁচামেচি করছেন? আপনি এখানে চিৎকার চেঁচামেচি করুন, চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না, কথা বলতে দেবেন না। ময়ূক, ব্যাপারটা খুব সিম্পল, ছোট করে 30 সেকেন্ডে। আজকে মুম্বাইয়ে এই মমতা ব্যানার্জি আর সরকারের জন্য যারা বাঙালি, ভারতবর্ষের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, তাদের সঙ্গে মহারাষ্ট্রের মানুষ কিন্তু গুলিয়ে ফেলছে। এই মানুষগুলোর সঙ্গে, এই বাংলাদেশিদের সঙ্গে আমাদের গুলিয়ে ফেলা হচ্ছে। এটা আমাদের সাংঘাতিক একটা অবজেকশন। এই মহিলা কথায় কথায় বাঙালি অস্মিতার কথা বলেন, আর ওইদিকে উনি কিন্তু এই বাংলাদেশিদের ঢুকিয়ে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বিপদ তৈরি করছেন। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, এটা ঘৃণার যোগ্য, এটা ধিক্কারের যোগ্য। ওনার শাস্তি হওয়া উচিত, এবং আমি শিওর হবে 26-এর পর ওনাকেও জেলের ভাত খেতে হবে। তখনই উকিল এসে বলবে যা যা বলা, সেগুলো একদম একদম। আমি নির্দিষ্টভাবে দীপাঞ্জন চক্রবর্তীর পাশাপাশি আমি অন্যান্যদের কাছেও যাব, ওনার নেটওয়ার্কে কোথায় কিছু একটা সমস্যা হচ্ছে। মীনাক্ষী আমাদের প্রতিনিধি আজকে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় ঘুরেছে, এবং মুম্বাইয়ের মানুষজনও কিন্তু খুব বিরক্ত। মানে মুম্বাইয়ের স্থানীয় সংখ্যালঘু, সংখ্যাগুরু যারাই হোক, তারা ভারতীয়। যেরকমভাবে আমাদের এখানে মাসুদ কলোনির আশেপাশের মূল নিবাসীরা বিরক্ত, তারাও বিরক্ত। তারা কি বলছে আমাদের প্রতিনিধি মুম্বাইয়ের একদম নির্দিষ্টভাবে হার্ট অফ দ্য সিটি থেকে তুলে ধরেছে বাংলাদেশিদের আনাগোনা, এবং কিভাবে যে বেড়ে গেছে এই বাংলাদেশিদের আনাগোনা মুম্বাই শহরে। শুনুন। এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, মুম্বাই জুড়ে ছড়াচ্ছে অনুপ্রবেশকারীদের জাল, এবং রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে ভয়ঙ্কর ছবি উঠে আসছে। ধরপাকড় শুরু হলেই গর্তে সেধ হয়ে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। স্থানীয় মূল নিবাসী মুম্বাইবাসীরা, যাদেরকে মুম্বাইকার বলা হয়, তারা এবার এক এক করে মুখ খুলছেন রিপাবলিক বাংলার ক্যামেরায়। বাংলা দিয়ে ঢুকে দেশে ছড়াচ্ছে বাংলাদেশিরা। কি বলেছেন মীনাক্ষী, ক্যামেরায় শুনুন। इधर है बहुत है और बहुत है। और ये रोड का जो जगह है, ये म्यूनसिपालिटी का जो जगह है,
पूरा वो लोग में सब दुकान डाल दिया है। अच्छा, अपना वाला कोई किसका भी नहीं है। मतलब ये जो आप बोल रहे हैं कि इधर अंदर रह रहा है, वो लोग रह रहे हैं, हाँ, एक बात बोलता है। हाँ, हम- तो वो कैसे पता चलता है कि वो बाहर से आए हैं? मतलब अब वो लोगों ने तो सारा डॉक्यूमेंट्स भी बना लिया है। बना लिया है। अभी हाँ। देखो अपने जो इंडियंस होता है ना, वो लोग को पैसा मिलता है अंदर से, है ना, जो वो काम चालू होता है, हाँ, मालूम है। और मैंने जो बोला ना, वो मेन जगह पे वो लोग पुलिस आएगा तो अंदर उधर छुपा देता है। अच्छा, उसके अंदर कौन जाएगा? अभी हम भी बोलने को डरते हैं, हमारे भी परिवार है, बच्चों लोग सही में सही। मेट्रो लाइन का काम के लिए कोई बिगारी फैमिली आया है बिगार से, वो लोग हिंदू लोग हैं। वो काम होने के बाद वो लोग इस तरह बाड़े का घर ढूंढ रहा है, अभी नहीं मिला, वो लोग को घर नहीं मिला। वो लोग क्या बोला, चलो घर नहीं मिला तो ऐसा वट्टा रहता है ना, ऐसा वो लोग रहता है। 4 साल का 6 साल का बच्चा है, लड़का है, और वो 19 साल की लड़का है। उसको, उस बच्चा को रोज बिरयानी केक सब एक हफ्ते से दिलाते आ रहे। वो गरीब है, वो माँ बाप भी पूछा नहीं ये तुम कहाँ से ला रहा है, ये केक बिरयानी कहाँ से ला रहा है। वो लोग भूखा गरीब है, वो कहाँ लेता है। ये ब्लेड और इतना से चाकू, वो 22 साल का लड़का का हाथ में। अभी आप दोस्त बन के मेरे को खाना खिला रहे, आओ आओ। আমার কাছে ঠিক 30 সেকেন্ডস রয়েছে। সৌরভপ্রিয়দা আপনার কাছে আসছি। সৌরভপ্রিয়দা, এখন গোটা দেশের মূল নিবাসীরা কিন্তু বিরক্ত হচ্ছে। মানে পশ্চিমবঙ্গ সরকারের উচিত খুব স্ট্রং একটা অ্যাকশন নেওয়া। পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন থেকে নোটিফিকেশন জারি করে বলা যে যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকে তাদেরকে কোনো জায়গায় যেন কাজ না দেওয়া হয়, এটা লোকাল মিউনিসিপ্যালিটি বডিগুলোর দেখা। 2, ব্যবসায়ীদের বলা কোনো নির্মাণ কাজে যেন বাংলাদেশিদের কাজ না দেওয়া হয়। বেসিক জিনিস, এগুলো করছেন না কেন? 30 সেকেন্ডস। আমি ময়ূক পরিষ্কার একটা কথা তোমাকে জানাচ্ছি, সেটা হচ্ছে যে এই বাংলায় যে অনুপ্রবেশের কথা নিয়ে দেবেন্দ্র ফডণবীশ বক্তব্য রেখেছেন, মাননীয় দেবেন্দ্র ফডণবীশ উনি আমাদের সেন্ট্রালের এই দায়িত্বে নেই, যে দায়িত্বে অমিত শাহ রয়েছে, এর উত্তরটা অমিত শাহ দেবে। আর যেভাবে করে অনুপ্রবেশ বাংলা থেকে হচ্ছে আর সারা দেশে ছড়িয়ে পড়ছে বলে যে কথাটা বারবার করে হচ্ছে, আমি তার তীব্র বিরোধিতা করছি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীও না, মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীও না। তৃতীয়ত, পুলওয়ামাতে যে হামলা হলো সেটা কি বাংলার বর্ডার দিয়ে জঙ্গি এসেছিল? পেহেলগাঁওতে যে জঙ্গি হানা হয়েছে সেটা কি বাংলার বর্ডার দিয়ে জঙ্গি ঢুকেছিল? না, আমি একটা কথা বলি, সময় শেষ, 8:30 বাজে। আমাকে এই মুহূর্তে আমার সময় শেষ। আমি এই মুহূর্তে 8:30 আমি বলেছিলাম যে দ্বিতীয় ভাগে আমাকে যেতেই হবে। দেবজিৎ সরকার রয়েছেন, খগেন মুর্মু রয়েছেন এবং বিজেপির নতুন কমিটি, এটাও খবর হচ্ছে, এটাও মাথা ব্যথার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অংশ রাত 8:30 এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করতে হবে। ভোটের আগে বিজেপির রাজ্য কমিটি ঘোষণা, কারা আসছেন, কারা থাকছেন এবং করবেনটা কি। ভাই, তৃণমূল তো খারাপ, বিজেপি এলে এই যে এত বড় টিম ঘোষণা হচ্ছে, এত কিছু হচ্ছে, তারা কি করবেন? এক এক করে আমি ব্রেকিং নিউজগুলো নেব। কারা কারা বিজেপির এই কমিটিতে এলেন সেগুলো দেখাবো এবং আমাদের সঙ্গে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যুক্ত হবেন। তার আগে এই মুহূর্তে একবার ব্রেকিং নিউজে দেখে নিই যে কোন কোন কমিটিতে কারা কারা আসছেন বা কারা কারা নতুন অন্তর্ভুক্ত হলেন। নতুন রাজ্য কমিটি ঘোষণা বিজেপির নতুন 2026-এর অর্গানাইজেশনাল টিম ঘোষণা। একাধিক পুরনো নাম, নতুন নাম মিলিয়ে 12 জন সহসভাপতি ঘোষণা। নতুন রাজ্য কমিটিতে 12 জন সহসভাপতি হলেন মনোজ টিগ্গা, জগন্নাথ চ্যাটার্জি, তাপস রায়। একবার দেখে নেব বিজেপির নয়া রাজ্য কমিটি। রাজু ব্যানার্জি অনেকদিন পরে টিমে, দেবশ্রী চৌধুরী সহসভাপতি, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন সহসভাপতি হিসেবে। সহসভাপতিদের মধ্যে উন্নীত হলেন জগন্নাথ চ্যাটার্জি, আগে জেনারেল সেক্রেটারি ছিলেন। মনোজ টিগ্গা অন্যতম মুখ আদিবাসীদের মধ্য থেকে। নিশীথ প্রামাণিক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তাপস রায় একটা সময় বিধায়ক ছিলেন, তারপর সহসভাপতি নতুন বিজেপির এই টিমে। 2026-এর আগে একের পর এক নাম। স্টেডি ব্যাটসম্যান জ্যোতির্ময় সিং মাহাতো, দুবারের এমপি। তার পাশাপাশি প্রাক্তন এমপি লকেট চ্যাটার্জি সাধারণ সম্পাদক, সৌমিত্র খা সাধারণ সম্পাদক, শশী অগ্নিহোত্রী সাধারণ সম্পাদক হিসাবে নতুন কমিটিতে
তার পাশাপাশি বাপি গোস্বামীর পাশাপাশি একাধিক রাজ্য কমিটিতে যাদের স্থান হলো তাদের নামগুলো আমি পড়বো, কিন্তু এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব শ্রমিক ভট্টাচার্যের কাছে। সম্পাদক হিসেবে শঙ্কর ঘোষ রয়েছেন। আমি 10 সেকেন্ড নিচ্ছি শ্রমিক ভট্টাচার্য রেডি হওয়ার সময়। শঙ্কর ঘোষ সম্পাদক হিসেবে থাকছেন। শঙ্কর ঘোষ ইতিমধ্যে মুখ্য সচেতক হিসেবেও তিনি দায়িত্ব সামলাচ্ছেন বিধানসভায়, এবং আমাদের স্টুডিওতে দেবজিৎ সরকার রয়েছেন প্রধান মুখপাত্র হিসেবে। আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রেসিডেন্ট তপশিলি উপজাতি মোর্চা বিজেপির নতুন রাজ্য কমিটির খগেন মুর্মু। আমি সরাসরি চলে যাচ্ছি শ্রমিক ভট্টাচার্যের কাছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, এই মুহূর্তে ক্যাপ্টেন হিসেবে টিম অ্যানাউন্স হয়ে গেছে, উইন্ডো খুলে গেছে, অনেক নতুন প্লেয়ার, পুরনো ব্যাটসম্যান। তার মানে এখন রাজ্য কমিটি সেট, মানে এই কমিটি এবার লড়াইটা করবে। আপনার টিমের প্লেয়ার আপনারা পেয়ে গেলেন, ক্যাপ্টেন। শ্রমিক দা, দেখুন, আমাদের দলের সভাপতি কিংবা পদাধিকারীদের যে সূচি তৈরি হয় সেটা একটা বহমানতা মাত্র। 3 বছরের জন্য কমিটি তৈরি হয় এবং এখানে টিম বিজেপি কাজ করে, কোনো টিম শ্রমিক, টিম প্রেসিডেন্ট বলে কিছু হয় না। বহু বিজেপির অত্যন্ত একনিষ্ঠ প্রতিভাবান কর্মী আছেন যাদের হয়তো কমিটিতে রাখা যায়নি, কিন্তু সবাই বিজেপি। সুতরাং একটা কমিটিকে কেন্দ্র করে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখ বদলাতে পারে। আমাদের দল একটা নির্দিষ্ট মতাদর্শ নির্ভর রাজনৈতিক দল এবং ওটাই আমাদের সিমেন্টিং ফ্যাক্টর। তবে একটা কথা ভেবে খুব ভালো লাগছে বা আনন্দও লাগছে, কে সন্তুষ্ট হয়েছেন কে অসন্তুষ্ট হয়েছেন এই নিয়ে বিতর্ক হচ্ছে বা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তোমার আজকে মনে পড়ছে সুকুমার ব্যানার্জি, তপন শিকদারের কথা। সুকুমার বন্দ্যোপাধ্যায় আমাদের দলের প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন। তিনি শিবপুর ট্রাম ডিপো থেকে 1 টাকা ভাড়া দিয়ে একটা মিনি বাসে চেপে এসে ব্রাবন রোডের মুখে নামতেন, ওখান থেকে হেঁটে দলীয় কার্যালয়ে আসতেন। তপন শিকদার 5 টাকায় শেয়ার ট্যাক্সি চেপে তিনি বাড়ি থেকে কিছুটা হেঁটে এসে ওই শ্যাম পার্কের কোণা থেকে উঠে এসে পার্টি অফিসের রাস্তার সামনে নামতেন, স্কুটার নিয়ে পার্টি করতেন। তখন তারও বিবৃতি, তারও লিখিত স্টেটমেন্ট খবরের কাগজ ছাপত না, কিন্তু এই মানুষগুলো নিষ্ঠা সহকারে পার্টিটা করেছিলেন বলেই এবং বহু মানুষের আত্মত্যাগ ছিল বলেই, যারা কোনোদিন টিভির পর্দায় দৃশ্যমানতায় ছিলেন না, কোনোদিন বিমানযাত্রা পর্যন্ত করেননি, কিন্তু এই দলটার সঙ্গে ছিলেন যে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখটা পরিবর্তন করে এসেছি এবং আমরা থাকতে এসেছি, চলে যেতে আসিনি। তাদের কারণে এই যে আলোচনাটা হচ্ছে, বিজেপির কমিটি হয়েছে সেটা নিয়ে আলোচনা, সেটা আমি একটু উপভোগ করছি। বিজেপির কমিটি হয়েছে শুধু নয়, সেটা প্রাইম টাইমে টপিক হচ্ছে, তৃণমূল কংগ্রেস সেটাকে কটাক্ষ করছে, আপনারা লেখালেখি করছেন। কিন্তু শ্রমিকদা, আপনি রসিক মানুষ, আমি কান পাতি যদি সোশ্যাল মিডিয়াতে অনেকে ফিসফাস করছে, এটা আপনি খুব ভালো করে বলতে পারবেন আপনার স্টাইলে। প্রাগৈতিহাসিক যুগের অনেকে যারা একটা সময় অন্ধকারের মধ্যে ছিল, তাদের দিকে নাকি স্পটলাইট এবার ফেলা হয়েছে, তাদেরকে এসো বাবা আমার কাছে এসো। আদি নব্যের একটা অদ্ভুত সুন্দর ব্যালেন্স করা হয়েছে নাকি এবার, খুব সুন্দর ডাল আছে, ঘি আছে, নরম সেদ্ধ হয়েছে। এটা নিয়ে জবাব চায় বাংলা। শ্রমিক ভট্টাচার্য কি বলবেন? যখন প্রথম দিন থেকে বিজেপি আর পরশু দিনের বিজেপি বলে কোনো বিষয় নেই, নতুন পুরনোর কোথাও কোনো দ্বন্দ্ব নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, এবং যে অতি সক্রিয় সে বিজেপির পদাধিকারী, এবং যার গ্রহণযোগ্যতা আছে, যার বিশ্বাসযোগ্যতা আছে, মানুষের কাছে বিজেপি বলে যার পরিচিতি আছে, সেই কিন্তু বিজেপি। তো এখানে তো স্বাভাবিকভাবেই নতুন পুরনো দ্বন্দ্ব যারা টেনে নিয়ে আসতে চাইছেন, বা এবং বিশেষ করে সংবাদ মাধ্যম আমাকে বহু প্রশ্ন করছেন কেন প্রথম, তো রাজু ব্যানার্জি তো দীর্ঘদিন বিজেপি করছেন, আমাদের কলকাতা ময়দানের প্রথম ডিভিশনের ফুটবল প্লেয়ার, দীর্ঘদিন বিজেপি করেছেন, অতীতে দায়িত্ব ছিলেন, নির্বাচনে লড়েছেন, 2004 সালের বিধানসভার প্রার্থী ছিলেন কামারহাটি থেকে, তো সে দলে আছে। আলী হোসেন
তাকে নতুন করে বিজেপি বলে পরিচিত করে দেওয়ার কোনো প্রশ্ন নেই। মনোজ টিগ্গা বিপরীত পরিস্থিতি থেকে প্রথম দিন থেকে পার্টি করছেন। নতুনও অনেকে এসছেন আমাদের দলে এসেছেন, দুবার জিতেছেন আমাদের সৌমিত্র খাঁ, তাকে দলে জায়গা করে দেওয়া হয়েছে। তো ফলে যারা দৈনন্দিন কাজের মধ্যে ছিলেন, সংগঠন এবং মুখ সমস্ত মিলিয়ে মিশিয়ে আমরা সবাই মিলে একটা কমিটি করেছি। আমি কি সবাইকে যাদের আমি রাখতে চেয়েছিলাম, আমি কি সবাইকে রাখতে পেরেছি? সম্ভব নয়, জায়গা কম। একটা নির্দিষ্ট তালিকার মধ্যে হয়েছে। আর আমাদের দলের একটা নির্দিষ্ট গঠনতন্ত্র আছে। কমিটি তৈরি করার ক্ষেত্রেও এটা একটা সর্বসম্মতভাবে অনেক মানুষের অংশগ্রহণে অনেক তৈরি হয়েছে। আমার মনে হয় এটা খুব একটা বড় ব্যাপার নয়। সবাইয়ের লক্ষ্য একটাই, যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটাই আমাদের লক্ষ্য। সমিতা, আমি শেষ প্রশ্ন আপনাকে করব। তৃণমূল কংগ্রেস খুব খারাপ, খুব করাপ্টেড, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আরে জানি আমরা, বিজেপি আসলে কি করবে দাদা? বিজেপি আসলে কি ভিশন দেবে? বিজেপি আসলে অনুপ্রবেশকারী বন্ধ হবে? এটার ব্লু প্রিন্ট এখন অবধি সংবাদ মাধ্যমে আমি দেখতে পাচ্ছি না, বা প্রকাশ্যে আনছে না কেউ। আমি যদি জানতে চাই বিজেপি এলে কি করবে? তৃণমূল যাবে, বিজেপিকে আনছি আমরা বরণ করে, এ আনার পর কি হবে? শেষ প্রশ্ন, শ্রমিকদা। আজকে পশ্চিমবঙ্গে বসবাসকারী মুক্তমনা মানুষদের জন্য এটাই শেষ নির্বাচন। যেভাবে র্যাডিক্যালাইজেশন বেড়েছে, যেভাবে আমাদের সমস্ত ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায়, এবং সর্বোপরি কলকাতারও চেহারা যেটা দেখা যাচ্ছে, তাতে 1946 সালের পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে ফিরিয়ে দিয়েছে। এর বাইরে মানুষকে বেরোতে হবে, এক। দুই হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গ থেকে সব কিছুরই একটা এক্সোডাস হচ্ছে। মেধা চলে যাচ্ছে, এখান থেকে পুঁজি চলে যাচ্ছে। শিল্পপতিরা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজিবিএস এর বিবৃতি দিচ্ছেন, আর তারপরেই তারা বিনিয়োগ করছেন পার্শ্ববর্তী কোনো রাজ্যে। যে কোনো বড় শিল্পপতির 9 বছরের ব্যালেন্স শিট দেখে নিন পশ্চিমবঙ্গের, একদম এটা পরিষ্কার চিত্র। একই সঙ্গে আমাদের রাজ্যের কৃষক ভিন রাজ্যে গিয়ে ধান কাটার কাজ করছে। অর্থাৎ এই সরকার কৃষক বিরোধী সরকার। এই সরকার অসংগঠিত শ্রমিকের জন্য কিছু করেনি। এই সরকার বড় কোনো বিনিয়োগ আনতে পারেনি, কর্মসংস্থানের নতুন কোনো সুযোগ সৃষ্টি করতে পারেনি। যেটা পেরেছে সেটা গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে। কার্যত আইন শৃঙ্খলা এ রাজ্যে আছে কিনা এটা নিয়ে কোনো কথা বললে মানুষ আজকে হাসছে। মানে একজন সেদিন মজা করে বলছিলেন, মানে বেঙ্গল মিন্স বিজনেস অ্যান্ড পাকিস্তান মিন্স পিস। মানে এইরকম একটা হাস্যকর অবস্থায় পশ্চিমবঙ্গ চলে গেছে। এর বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মহারাষ্ট্রের সঙ্গে একসময় শিল্পের প্রতিযোগিতায় থাকতাম। আজকে মহারাষ্ট্রের এফডিআই এফডিআই হচ্ছে 36.6 আর পশ্চিমবঙ্গে 0.6। এর বাইরে বের করে আনাটাই বিজেপির লক্ষ্য। ভারী শিল্প চাই, নতুন বিনিয়োগ চাই, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি চাই, মেধার মর্যাদা চাই, এবং স্কুল শিক্ষাকে নিজস্ব ছন্দে ফেরাতে চাই। এটাই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। তবে আবার আমি বলছি, এই নির্বাচনটা বিজেপি বনাম তৃণমূলের নির্বাচন নয়। এই নির্বাচন এই নির্বাচন বিজেপি বনাম তৃণমূলের নির্বাচন নয়। এই নির্বাচন আম জনতা বনাম তৃণমূলের নির্বাচন, এবং এই নির্বাচনে তৃণমূল হারছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমি দুজনকে ফ্রেমে আনার জন্য বলবো, একদম অল্প সময় আমার সাথে দুজনেই একদম নতুন কমিটিতে রয়েছেন। দুজনকেই খুব বাউন্সার ফেস করতে হবে, একজনকে তো করতেই হবে। প্রধান মুখপাত্র যিনি প্রথম থেকেই রয়েছেন, দেবজিৎ সরকার, প্রতিদিন কোনো না কোনো প্রশ্নের উত্তর দিতে হবে। এবং দ্বিতীয়ত খগেন মুর্মু, প্রেসিডেন্ট তপশিলি উপজাতি মোর্চা বিজেপি পশ্চিমবঙ্গ। আমি খগেনদাকে দিয়ে শুরু করি। আমি জানি দেবজিৎদা এই প্রশ্নগুলো ফেস করতে অভ্যস্ত, কিন্তু খগেনদা আপনাকে তো ফেস করতে হবে। আদিবাসীদের এত সমস্যা, মমতা বন্দ্যোপাধ্যায় যে আদিবাসী বিরোধী, এসসি এসটি বিরোধী, এটা আপনার সমাজের মানুষকে আপনি প্রচার করতে পারবেন? মমতা ব্যানার্জি যে এতদিন ধরে আদিবাসীদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবার চেষ্টা করেছেন, যেমন মমতা ব্যানার্জি আদিবাসী মহিলাদের সাথে নাচেন কিন্তু হাতে গ্লাভস পরেন, অর্থাৎ তিনি কতটা হচ্ছে যে ভালোবাসেন তাতে বোঝা যায়। আর আদিবাসীদের জন্য কোনো উন্নয়ন করেননি।
এতদিন ধরে আদিবাসীরা সব চাইতে বেশি বাইরে মানে এখান থেকে অন্য রাজ্যে তারা কাজ করতে যাচ্ছেন। আমাদের রাজ্যে আদিবাসীদের যেটা বলেছিলেন উনি সব রকমের সুযোগ তিনি পৌঁছে দিবেন। আপনি যদি দেখেন জঙ্গলমহলে যে এক সময় বলেছিলেন জঙ্গলমহলের কোনো আদিবাসীকে তারা কোনো অভাব থাকবে না, সেখানকার স্বাস্থ্যের ব্যবস্থা হবে, রাস্তার ব্যবস্থা হবে, ওখানকার মানুষের খাবার ব্যবস্থা হবে। তো জঙ্গলমহল কি অবস্থায় আছে? আপনি যদি জঙ্গলমহলে যান দাদা, তাহলে বুঝতেই পারবেন যে জঙ্গলমহলের আদিবাসীরা কি অবস্থায় আছে। সারা বাংলা একই চিত্র। আর এই চিত্রের বদলটা কি করে হবে, এটাই আমি বারবার, খগেনদাও রয়েছেন, আমি দেবজিৎ সরকারও রয়েছে, খুব অল্প সময়। দেবজিৎ দা, আমার এটাই প্রশ্ন, মানে দাদা তৃণমূল খারাপ, সৌরপ্রিয় দ্বারা প্রচণ্ড খারাপ করেছে, সবাই সব জানে, আপনারা কি ভালো করবেন? শ্রমিক ভট্টাচার্যকেও এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলাম, আপনাকেও যদি জিজ্ঞেস করি, 5টা জিনিস যার জন্য আপনাদেরকে মানুষ গ্রহণ করবে বা সিলেক্ট করবে, আপনারা কি আনবেন বাংলায়? প্রথমে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, যে কথা বলে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, যে জিনিসের বলা বাহুল্য, যে জিনিসের লোভ দেখিয়ে তৃণমূল ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, সেইখান থেকে তৃণমূল সরে গেছে। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি কিংবা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা সেটা বিজেপিকেই করতে হবে, এছাড়া আর কোনো বিশ্বাসযোগ্য বিকল্প এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। দ্বিতীয়ত, এখানকার মেধা, এখানকার শ্রম অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে, তার কারণ এখানকার শিল্প পুরোপুরি বিধ্বস্ত। শিল্পায়নের নামে এখানে শুধু লোক দেখানি, কিছু ছবি তোলা ছাড়া আর কিছু হয় না। সেখানে শিল্পকে আনতে হবে, শিল্প স্থাপন করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে সব কিছু আছে, শিল্প স্থাপনের জন্য দরকারি সব কিছু আছে। সমুদ্র হিমাচল যদি ভারতবর্ষকে বলা হয়, একই রকমভাবে সমুদ্র হিমাচল পশ্চিমবঙ্গও বটে। আমাদের মানুষ আছে, আমাদের রিসোর্স আছে, আমাদের লোকবল আছে, আমাদের মেধা আছে, শুধুমাত্র তৃণমূলের সদিচ্ছা নেই। 3 নম্বর, শিক্ষা যেভাবে প্রতারিত হয়েছে সেটা বন্ধ করতে হবে। শেষ হচ্ছে আপনি কি অভিনন্দন জানাবেন এই নতুন যে টিম, শ্রমিক ভট্টাচার্য ক্যাপ্টেন এবং তার সাথে অভিনন্দন জানাচ্ছি। এক মিনিট দেবজিৎ, আমি দেবজিৎকে অভিনন্দন জানাচ্ছি। শুধু দেবজিতের কাছে দুটো প্রশ্ন। এক, আমাদের মুখ্যমন্ত্রীর মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তোমাদের ভাই মুখ্যমন্ত্রীর মুখকে। আর 2, বিজেপি ক্ষমতায় আসলে মুসলিমদের দোকান থেকে মাংস কিনে খাওয়া যাবে, বিরিয়ানি কিনে খাওয়া যাবে। 30 সেকেন্ড এর উত্তর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরে পশ্চিমবঙ্গ থাকলে তো মুখ থাকবে, দোকান থাকবে। পশ্চিমবঙ্গটাই যদি পশ্চিম বাংলাদেশ হয়ে যায় তাহলে কি হবে? শেষ কথা হচ্ছে যে আমাদের এই রাজ্যে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই কথাতে আমার সময় একেবারে শেষ, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে একটু অসুবিধা তো হচ্ছেই, কারণ যে রাজ্য, শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলছিলেন, যে রাজ্য কমিটি নিয়ে কারোর কিছু ভ্রুক্ষেপই হতো না, তপন শিকদারের আমলে কারোর কিছু এসেই যেত না। আজ বাংলার প্রাইম টাইম ডিবেট থেকে সোশ্যাল মিডিয়া শুধু ভাইরাল, রাজ্য কমিটিতে কে এলো রে, কেউ বাদ পড়েছে, কেউ নতুন এসেছে, ভাইস প্রেসিডেন্টের পোস্টটা বেশি না জেনারেল সেক্রেটারির? আচ্ছা, এই পোস্টটা এলো, এখন টকিং পয়েন্ট তৈরি হয়েছে, এবং এই টকিং পয়েন্ট বিজেপির রাজ্য কমিটি নিয়ে শুধু হচ্ছে। এটাও বোধহয় উত্তরণ। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH